আসসালামু আলাইকুম। ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ফার্স্ট ফেজের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ফিজিওলজির প্রথম কার্ড জেনারেল ফিজিওলজি নিয়ে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ আবদুল্লাহ, তৃতীয় বর্ষ শেরেবাংলা মেডিকেল কলেজ। আজকের সেশনে আমরা পরীক্ষায় গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি আসা টপিকগুলো নিয়ে আলোচনা করব। বিষয়গুলো যতটা সম্ভব সহজ, কনসেপ্ট ভিত্তিক এবং পরীক্ষামুখীভাবে উপস্থাপন করার চেষ্টা করব। পাশাপাশি ক্লাসের নোটও সাথে সংযুক্ত থাকবে, যাতে পরবর্তীতে রিভিশন করতে সুবিধা হয়। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তো জেনারেল ফিজিওলজির প্রথম টপিকটাই হচ্ছে বডি ফ্লুইড কম্পার্টমেন্ট। আমরা জানি যে একটা হিউম্যান বডির অ্যারাউন্ড 60% ওয়াটার। তাহলে আমরা যদি অ্যাভারেজ 70 কেজির একজন মানুষকে ধরি, তার বডিতে 42 কেজি ফ্লুইড থাকে এবং এইখানে আমরা এই ফ্লুইডটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, যেটা সেলের বাইরে থাকবে, এবং ইন্ট্রা সেলুলার ফ্লুইড, যেটা সেলের ভিতরে থাকবে। এখন ইন্ট্রা সেলুলার ফ্লুইড থাকে 2/3 অর্থাৎ 28 কেজি এবং এক্সট্রা সেলুলার ফ্লুইড থাকে 1/3 14 কেজি। এক্সট্রা সেলুলার ফ্লুইডকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার অর্থাৎ যেটা ভেসেলের মধ্যে থাকবে, যেমন প্লাজমা, এটা থাকবে 3.5 লিটার, ওই 14 মধ্যে 3.5। আর এক্সট্রা ভাস্কুলার অর্থাৎ যেটা ভেসেলের বাইরে থাকে, টিস্যুর মধ্যে বা বিভিন্ন স্পেসে থাকে, সেটাকে আমরা বলতেছি এক্সট্রা ভাস্কুলার এবং এটা 10.5 লিটার। এখন এক্সট্রা ভাস্কুলারের মধ্যে অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে এখানে দুইটা লিখেছি আমি। একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, যেটা হচ্ছে সেলের মাঝখানে থাকে, মানে অনেকগুলো সেলের মাঝে যে ইন্টারস্টিশিয়াল স্পেস থাকে সেখানে, এবং কিছু ট্রান্সসেলুলার স্পেসে কিছু থাকে। এখন ট্রান্সসেলুলার স্পেস কি জিনিস? যেমন আমাদের বডিতে কিছু পটেনশিয়াল স্পেস আছে। পটেনশিয়াল স্পেস কোনগুলা? যেমন হচ্ছে পেরিকার্ডিয়াল স্পেস, পেরিটোনিয়াল স্পেস, দেন প্লুরাল স্পেস। সো ওই সব জায়গায় যে ফ্লুইডগুলো থাকে, প্লুরাল ফ্লুইড, পেরিটোনিয়াল ফ্লুইড, এগুলো হচ্ছে পটেনশিয়াল স্পেসের ফ্লুইড। এরপরে সাইনোভিয়াল অর্থাৎ আমাদের যে জয়েন্টগুলো আছে, জয়েন্টের মধ্যে সাইনোভিয়াল জয়েন্ট ফ্লুইড থাকে সেইগুলো। তারপরে সিএসএফ এবং অকুলার ফ্লুইড, চোখের মধ্যে আমাদের হচ্ছে অ্যাকুয়াস হিউমার থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে ট্রান্স সেলুলার ফ্লুইড। আচ্ছা, তো এই গেল আমাদের বডি ফ্লুইড কম্পার্টমেন্টের হিসাবগুলো। এরপরে আমাদের মূল টপিকে চলে যাই, হোমিওস্ট্যাসিস। এটা মানে এখান থেকে জেনারেল ফিজিওলজি আসলে শুরু, হোমিওস্ট্যাসিস থেকে। ডেফিনেশনটা সবার মুখস্থ থাকতে হবে, মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। এখন ইন্টারনাল এনভায়রনমেন্ট আমরা কেন বলছি বা নিয়ারলি কনস্ট্যান্ট কেন বলতেছি? কারণ হচ্ছে আমাদের বডিতে সব সময় একটা, সব জিনিসের যে কোনো আয়ন বা পিএইচ বা সব কিছুর একটা রেঞ্জ থাকে, তাই না? একটা রেঞ্জ থাকে। এখন কোনো কারণে যদি এটা ডিস্টারবেন্স হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল তো ওই মানে যদি আনতে নাও পারি, ওর কাছাকাছি একটা মানে আমরা নিয়ে আসতে চাই। এই জন্য বলা হয়েছে নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন। এবং এটা কোথায়? ইন্টারনাল এনভায়রনমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইন্টারনাল এনভায়রনমেন্ট? এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন, যেটা প্রায় পরীক্ষায় আসে, যে ইন্টারনাল এনভায়রনমেন্ট আমরা কাকে বলবো? উত্তর হচ্ছে ইসিএফ কে আমরা ইন্টারনাল এনভায়রনমেন্ট বলি, এক্সট্রা সেলুলার ফ্লুইডকে। কেন বলি? কারণ হচ্ছে প্রথমত সব সেলগুলো হচ্ছে এই সেম এনভায়রনমেন্টে থাকে, অর্থাৎ এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যেই তো সব সেলগুলো অবস্থান করে। এরপরে 2 নম্বর হচ্ছে কি, এখানে আমাদের সেলের জন্য যে আয়ন দরকার বা যে নিউট্রিয়েন্ট গুলো দরকার, সেগুলো এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকেই আসে। যে আমরা উপরে দেখলাম এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে কি ছিল? প্লাজমা ছিল, তাই না? আর আমরা জানি যে প্লাজমা হচ্ছে সবকিছু পরিবহন করে, নিউট্রিয়েন্ট বা যা কিছু আছে। সো এই যে প্লাজমার মধ্যে করে এই জিনিসগুলো চলে আসতেছে, এই জন্য আমরা বলতেছি যে এটাকে বলা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট। দুইটা কারণ। আচ্ছা, এরপর হচ্ছে এই যে হোমিওস্ট্যাসিস মেনটেন হবে, এটা কিভাবে বডির মধ্যে মেনটেন হবে? উত্তরটা হচ্ছে ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে। তাহলে আমাদের বডি ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে হোমিওস্ট্যাসিসকে মেনটেন করে। এখন ফিডব্যাক মেকানিজম দুই ধরনের আছে, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। প্রত্যেকটার হচ্ছে আমার ডেফিনেশন এবং এক্সাম্পলটা দরকার। তো আসো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, ডেফিনেশনটা পড়তে হবে। ইফ সাম ফ্যাক্টর বিকাম এক্সেসিভ অর ডেফিসিয়েন্ট, কোনো ফ্যাক্টর যদি আমার বেড়ে যায় অথবা কমে যায়, আ কন্ট্রোল সিস্টেম ইনিশিয়েটস নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হুইচ কনসিস্ট অফ আ সিরিজ অফ চেঞ্জেস দ্যাট রিটার্ন দ্য ফ্যাক্টর টুয়ার্ড আ সার্টেন মিন ভ্যালু। অর্থাৎ আমার এমন কিছু চেঞ্জ হবে বডির মধ্যে, এমন কিছু চেঞ্জ আসবে যার কারণে যে ফ্যাক্টরটা ডেফিসিয়েন্ট হয়ে গেছিল অথবা এক্সেসিভ হয়ে গেছিল, ওইটাকে আবার সেই সার্টেন মিন ভ্যালু যেটা ছিল, অর্থাৎ নর্মাল যে রেঞ্জ, যে ভ্যালুটা ছিল, ওইটার কাছাকাছি বা ওইটার দিকে নিয়ে যেতে চাইবে। এটা হচ্ছে আমার নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। আচ্ছা, এক্সাম্পল কি কি আছে? আমাদের বডির মোস্ট অফ দ্য কন্ট্রোল সিস্টেম হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কন্ট্রোল হয়। যেমন এখানে অনেক কিছু আমরা লিখতে পারি, কন্ট্রোল অফ ব্লাড প্রেশার, দেন হচ্ছে কন্ট্রোল অফ ওয়াটার ব্যালেন্স, যেটাকে আমরা বলতেছি অসমো রেগুলেশন, তারপরে ব্লাড গ্যাস অর্থাৎ হচ্ছে আমার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড রেগুলেশন, রেসপিরেশন রেগুলেশন, অর্থাৎ
ভ্যারাইটি অফ মানে অনেক জিনিস আছে। মোস্ট অফ দ্য মানে সিস্টেম আমাদের হচ্ছে কন্ট্রোল হয় নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে। আচ্ছা, তাহলে এটা আমাদের এখান থেকে অত বেশি দরকার নেই। আমাদের মূল হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পল গুলো হচ্ছে ফ্লো চার্ট আকারে লাগবে। সো পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা কি জিনিস? ইফ দ্য ইনিশিয়েটিং স্টিমুলাস কজিং মোর অফ দ্য সেম, অর্থাৎ একটা স্টিমুলাস দিয়ে শুরু হইলো এবং ওইটা বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে, একই জিনিস হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। যেমন এক্সাম্পল কি? এক্সাম্পল দুই ধরনের আছে, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম সামটাইমস ইউজফুল, আবার সামটাইমস এটা হচ্ছে ক্ষতিকর, যেটাকে আমরা বলতেছি ভিসিয়াস সাইকেল। এখন ইউজফুল কোন কোন জায়গায়? আমাদের চাইল্ড বার্থ, তারপর হচ্ছে জেনারেশন অফ অ্যাকশন পটেনশিয়াল, ব্লাড ক্লটিং, এই জায়গায় হচ্ছে এটা ইউজফুল। এবং ভিসিয়াস সাইকেল কোন জায়গায়? এটা হচ্ছে ব্লাড লস যদি হয় সেক্ষেত্রে ভিসিয়াস সাইকেল হয়। কিভাবে হয় আমরা দেখব। তো এই ফ্লোচার্ট গুলো দরকার, পরীক্ষা এগুলো প্রায় আসে যে পজিটিভ ফিডব্যাক মেকানিজমের একটা ইউজফুল এক্সাম্পল দাও, একটা ভিসিয়াস সাইকেলের এক্সাম্পল দাও। সো প্রথমে আসি আমরা চাইল্ড বার্থ। চাইল্ড বার্থের সময় কি হয়? কন্ট্রাকশন অফ ইউটেরাস, ইউটেরাস যখন কন্ট্রাক্ট করে তখন বেবির যে মাথা আছে পুশিং সার্ভিক্স, সার্ভিক্সকে পুশ করে, তখন এই সার্ভিক্স থেকে সিগন্যাল যাচ্ছে আবার ইউটেরাসে চলে যায়। হ্যাঁ, স্ট্রেচিং অফ সার্ভিক্স সেন্ড সিগন্যাল টু বডি অফ ইউটেরাস, দেন ইউটেরাস আবার পাওয়ারফুল কন্ট্রাকশন করে। ওকে, তাহলে এইভাবে যে প্রথমে হচ্ছে ইউটেরাস কন্ট্রাকশন করলো, ইউটেরাস কন্ট্রাকশনের জন্য সার্ভিক্স, বেবির মাথা সার্ভিক্সে পুশ করলো, এই সার্ভিক্সের যে স্ট্রেচিং এটার জন্য আবার ইউটেরাস আরো বেশি জোরে কন্ট্রাকশন করলো। তো এই যে একটা লুপ আকারে চলতে থাকে, এই সাইকেলটা বারবার রিপিট হইতে হইতে একটা সময় বেবি বর্ন হয়। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ভিসিয়াস সাইকেল। ভিসিয়াস সাইকেলের এক্সাম্পলটাও দরকার। ব্লাড লস, যদি আমাদের বডি থেকে 1 লিটার ব্লাড লস হয় তাহলে খুব বেশি সমস্যা হয় না, কারণ হচ্ছে আমাদের যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম সেটা হচ্ছে এটা কম্পেনসেট করে ফেলে। হ্যাঁ, হার্ট রেট বাড়ায়, দেন হচ্ছে ওই জিনিসগুলো করে হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে হচ্ছে অসমো রেগুলেশন এইসব জিনিসগুলো মেনটেন করতে পারে। বাট যদি বেশি পরিমাণে ব্লাড লস হয়, যেমন 2 লিটার বা তার চেয়ে বেশি যদি ব্লাড লস হয়, সেক্ষেত্রে কি হবে? আমার ব্লাড প্রেশারটা কমে যাবে, এবং ব্লাড প্রেশার কমে গেলে করোনারি ভেসেলের মাধ্যমে করোনারি সার্কুলেশনে, অর্থাৎ হার্টের গায়ে যে ভেসেল ছিল ওইখানে আমার ব্লাড ফ্লোটা কমে যাবে। এখন হার্টের গায়ে যদি ব্লাড ফ্লো কমে যায় সেক্ষেত্রে আমার কি হবে? হার্ট কাজ করতে পারবে না, সো হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে। এখন তখন কি হবে? কার্ডিয়াক আউটপুটটা আরো কমে যাবে, আগে কম ছিল এখন আরো কমে গেছে। সো কার্ডিয়াক আউটপুট কমে গেলে বিপি আবার ফল করবে। তার মানে একে তো বিপি ফল করার জন্য এগুলো হয়েছিল, এখন আলটিমেটলি আবার বিপি আরো ফল করতেছে। তো এইভাবে করতে করতে সাইকেলটা রিপিট হইতে হইতে একটা সময় হার্ট কাজ করা বন্ধ করে দিবে, ঠিক আছে, এবং মানে ডেথ হইতে পারে। সো এটা হচ্ছে ভিসিয়াস সাইকেল। বুঝা গেছে? তাহলে আমার পজিটিভ ফিডব্যাক মেকানিজমের ইউজফুল এর এক্সাম্পল লাগবে, এবং কোন জায়গায় হচ্ছে ভিসিএস সাইকেল হিসেবে কাজ করে এই এক্সাম্পলটা আমাদের জানতে হবে। আচ্ছা, তাহলে এরপর আসো সেল এন্ড ইটস অর্গানেলিস। তো সেলের মধ্যে আমরা হচ্ছে এই স্ট্রাকচারটা একটু আঁকতে হবে, এটা একটু প্র্যাকটিস করতে হবে সবার। এটা অলরেডি সবাই এঁকে আসছো, মানে আমরা সবাই হচ্ছে ইন্টারমিডিয়েট এগুলো আঁকাআঁকি করতে অনেক মানে পারদর্শী। সো আশা করি এটা সমস্যা হবে না। তো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দেখাইতে হবে কোনটা কি জিনিস এখানে আঁকছি আমরা। ওকে, তারপর হচ্ছে সেল মেমব্রেন, এটা হচ্ছে চিত্র। সো চিত্র প্র্যাকটিস করতে হবে, চিত্র মেনলি দুইটাই আছে এখান থেকে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে অর্গানেলিগুলোর কাজ লাগবে। এখানে ডিফারেন্স আসে কিছু, যে মাইটোকন্ড্রিয়া ভার্সেস প্লাস্টিড বা রাইবোজোম ভার্সেস লাইসোজোম, এই টাইপের কিছু হচ্ছে প্রশ্ন আসে। তো এখানে আমরা দেখি যে কি কি অর্গানেলি সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমত মাইটোকন্ড্রিয়া, এটা আমরা সবাই জানি, মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। আচ্ছা, এরপরে কিভাবে পাওয়ার হাউস? কারণ হচ্ছে এটিপি তৈরি করে। এটিপি কিভাবে তৈরি করে? অনেকগুলো পদ্ধতি আছে এটিপি তৈরি করার, যেমন অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তারপরে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে করতে পারে, টিসিএ সাইকেলের মাধ্যমে করে বিটা অক্সিডেশন। তাহলে এই যে মেটাবলিজম মানে মেটাবলিজমের যে পাথওয়েগুলো আছে এই পাথওয়েগুলোর মাধ্যমে হচ্ছে এটিপি তৈরি করে মাইটোকন্ড্রিয়া। ওকে, এরপরে গলজি অ্যাপারেটাস। সো গলজি অ্যাপারেটাসের মধ্যে হচ্ছে প্রসেসিং, প্যাকেজিং, লেবেলিং এন্ড ডেলিভারি, চারটা কাজ হচ্ছে করে। অর্থাৎ আমার প্রথম কাজটা শুরু হয় রাইবোজোম দিয়ে। রাইবোজোম কি করে? প্রোটিন সিনথেসিস করে। তো এই যে প্রোটিন সিনথেসিস হইলো, এটা যাবে কোথায়? গলজি অ্যাপারেটাসে, এবং এই গলজি অ্যাপারেটাস তখন হচ্ছে এগুলোকে প্রসেসিং, প্যাকেজিং, লেবেলিং এবং ডেলিভারি করবে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দুই ধরনের আছে, একটা হচ্ছে রাফ, একটা হচ্ছে স্মুথ। সো রাফের কাজ কি? রাফ কেন রাফ? কারণ হচ্ছে এর মধ্যে কি থাকে? এর মধ্যে হচ্ছে রাফের মধ্যে, আচ্ছা, রাফের মধ্যে হচ্ছে রাইবোজোম থাকে। ওকে, রাইবোজোম থাকে। সো যেহেতু রাইবোজোম থাকে এই জন্য এর কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। এবং যেটা স্মুথ, এর মধ্যে রাইবোজোম নাই, এ হচ্ছে নন প্রোটিন সাবস্টেন্সেস গুলো
সিনথেসিস করবে এবং আলটিমেটলি তাহলে সিকোয়েন্সটা কিরকম, প্রথমে হচ্ছে ডিএনএ থেকে একটা আরএনএ আসে, সেই আরএনএটা হচ্ছে রাইবোজোমে যায়, রাইবোজোমে গিয়ে প্রোটিন তৈরি করে, ওই প্রোটিনটা দেন হচ্ছে গলজি অ্যাপারেটাসে যায়, গলজি অ্যাপারেটাসে গিয়ে এটা হচ্ছে প্রসেসিং, প্যাকেজিং, লেবেলিং হয়ে আলটিমেটলি ডেলিভারি করে, ভেসিকল আকারে ডেলিভারি করে। ওকে, এরপর হচ্ছে সাইটোস্কেলিটন, এটা হচ্ছে মেনলি ফ্রেমওয়ার্ক অফ দ্য সেল, সেলের যে কাঠামোটা তৈরি করে। আচ্ছা, এরপর আসো ট্রান্সপোর্ট প্রসেস। সেলের মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন জিনিস ট্রান্সপোর্টের দরকার হয়, আয়ন, গ্যাস, বিভিন্ন কিছু ট্রান্সপোর্টের দরকার হয়। তো ট্রান্সপোর্টগুলো কিভাবে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা মানে সিকিউতে, সিকিউ না সরি, আমাদের হচ্ছে যে এসএ কিউ থাকে ওইখানে মানে এটা থাকেই। তাহলে ট্রান্সপোর্ট প্রসেসে আমাদের প্রথমে দেখতে হবে যে ট্রান্সপোর্ট দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্রস দ্য মেমব্রেন এবং একটা হচ্ছে থ্রু দ্য মেমব্রেন। এখন এটার কথা অর্থ কি, অর্থাৎ একটা হচ্ছে মেমব্রেনকে পেনিট্রেট করে, মেমব্রেনকে ভেদ করে চলে যাচ্ছে, সেটা হচ্ছে থ্রু দ্য মেমব্রেন। আর আরেকটা হচ্ছে মেমব্রেনকে ভেদ করতেছে না, হ্যাঁ, কোনো একটা মানে কোনো একটা ভাবে হচ্ছে মেমব্রেনের ভিতরে ঢুকতেছে। যেমন কি অ্যাক্রস দ্য মেমব্রেন, এগুলোকে বলতেছি আমরা ভেসিকুলার ট্রান্সপোর্ট, অর্থাৎ ভেসিকল আকারে সেলের মধ্যে ঢুকতেছে। যেমন কি এক্সোসাইটোসিস অ্যান্ড এন্ডোসাইটোসিস। ওকে, এগুলো সবাই জানি মোটামুটি, যে এক্সোসাইটোসিস মানে কি, যে সেলের ভিতরে একটা পদার্থ ছিল ভেসিকল আকারে, তো ওইটাকে হচ্ছে আমরা সেল মেমব্রেনের সাথে অ্যাটাচ করে দিই এবং এটা মানে বাইরে চলে যায় আর কি। হ্যাঁ, মানে জিনিসটা এরকম যে একটা সেলের মধ্যে একটা ভেসিকল ছিল, সো ভেসিকলটা করবে কি, এটা ফিউজ হয়ে যাবে সেলের সাথে। তো আস্তে আস্তে এটা প্রথমে এরকম ছিল, তারপর হচ্ছে এইভাবে সেলের সাথে ফিউজ হয়ে গেল, সেল মেমব্রেনের সাথে, দেন এইখান থেকে হচ্ছে গিয়ে এই যে এরকম হয়ে যাবে। হ্যাঁ, এবং ভিতর থেকে হচ্ছে পদার্থগুলো রিলিজ হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে এক্সোসাইটোসিস। তাহলে দেখো এটা কিন্তু যে সাবস্টেন্সটা ভিতরে ছিল ও কিন্তু হচ্ছে মেমব্রেনকে ভেদ করে বাইরে আসে নাই, ও একটা ভেসিকলের মধ্যে ছিল, ওই ভেসিকলটা হচ্ছে মেমব্রেনের সাথে ফিউজ হয়ে ওকে বের করে দিয়েছে। হ্যাঁ, এই জন্য এটাকে বলতেছি আমরা অ্যাক্রস দ্য মেমব্রেন। এবং এটা আরেকটা কি এন্ডোসাইটোসিস, একই প্রক্রিয়া যদি ভিতরে ঢোকার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে এন্ডোসাইটোসিস। এখন এন্ডোসাইটোসিস দুই ধরনের, একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, আরেকটা হচ্ছে পিনোসাইটোসিস। তো ফ্যাগোসাইটোসিস মানে কি, যে মাইক্রো অর্গানিজম যেগুলো খায়, অর্থাৎ হচ্ছে সেল খাবে, তো মানে এন্ডোসাইটোসিস মানে খাওয়া। তো একটা হচ্ছে খাওয়া, একটা হচ্ছে পান করা। কোনো ওয়াটার বা ফ্লুইড জাতীয় কিছু যদি সেলের ভিতরে ঢুকে সেটা হচ্ছে পিনোসাইটোসিস, এবং যদি কোনো সলিড অর্গানিজম ঢুকে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না, আমাদের হচ্ছে পরেরটা থ্রু দ্য মেমব্রেন, এটা লাগবে। এখন থ্রু দ্য মেমব্রেন কি কি আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ মানে যেখানে এনার্জি দরকার, প্যাসিভ মানে যেখানে এনার্জি দরকার নেই। আচ্ছা, তাহলে প্রথমে আমরা প্যাসিভে আসি। এনার্জি দরকার নাই কি কিভাবে হইতে পারে, একটা হচ্ছে অসমোসিস, অসমোসিস সবাই জানি আমরা, ওয়াটারের যেই মুভমেন্ট, এবং একটা হচ্ছে ডিফিউশন। এখন ডিফিউশন আবার দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন। সিম্পল ডিফিউশন মানে জাস্ট হচ্ছে এক পাশে বেশি আছে এক পাশে কম আছে, এগুলো লিপিড সলিউবল থাকে, এই জন্য অটোমেটিক ওই গ্রেডিয়েন্টের জন্য চলে যায়। তাহলে এটা হচ্ছে লিপিড সলিউবল। যেই সাবস্টেন্স গুলো লিপিড সলিউবল, লিপিড সলিউবল সাবস্টেন্সেস গুলো আমার হচ্ছে ডিফিউশনের মাধ্যমে, সিম্পল ডিফিউশনের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। এবং যারা হচ্ছে ওয়াটার ওয়াটার সলিউবল, তারা তো আর ওই যে লিপিড মেমব্রেন ক্রস করতে পারে না, এই জন্য তখন আমার ফ্যাসিলিটেড ডিফিউশন দরকার হয়, এখানে একটা প্রোটিন দরকার হয়, ট্রান্সপোর্ট প্রোটিন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা প্রোটিন দরকার হয়, ট্রান্সপোর্ট প্রোটিন। তাহলে ট্রান্সপোর্ট প্রোটিনের মাধ্যমে এটা হচ্ছে ডিফিউশন হয়। বাট আলটিমেটলি দুইজনে কি করে, মানে কি বলে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যেই দিকে, অর্থাৎ বেশি থেকে কমের দিকে, এই দিকে ওরা আসবে। আচ্ছা, বাট আমাদের যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটা হচ্ছে উল্টা, মানে এখানে আমার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীত দিকে হচ্ছে যাবে, অর্থাৎ সেলের বাইরে ধরো একটা পদার্থ বেশি আছে, যেমন সোডিয়াম সেলের বাইরে বেশি আছে 140 মিলিমোল, বা আর সেলের মধ্যে আছে 10 মিলিমোল, বাট এরপরও কি হবে, এটা সেলের ভিতর থেকে বাইরে যাবে সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে। তাহলে এই যে আমরা একটা গ্রেডিয়েন্টের এগেইনস্টে কাজ করতেছি, এটার জন্য আমার এনার্জি দরকার, এবং এই জন্য আমরা বলছি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। হ্যাঁ, এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি কোনটা, যেখানে এটিপি দরকার হবে, ঠিক আছে, যেখানে এটিপি দরকার হবে, এটিপিটা সরাসরি এখানে ভাঙবে এবং এই প্রাইমারি ট্রান্সপোর্টটা করবে। আর সেকেন্ডারিটা হচ্ছে এই যে প্রাইমারি ট্রান্সপোর্টে যে এটিপিটা খরচ হইলো, এই এটিপি খরচ হওয়ার জন্য এই যে সোডিয়াম বাইরে চলে গেল বা পটাশিয়াম ভিতরে ঢুকলো, তাহলে এই একটা গ্রেডিয়েন্ট তৈরি হইলো। এই গ্রেডিয়েন্টের জন্য, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের জন্য হচ্ছে এই পরবর্তী সেকেন্ডারি ট্রান্সপোর্টটা হবে। বুঝে গেছে? তাহলে প্রাইমারি ট্রান্সপোর্টে কি হয়, সরাসরি এটিপিটা খরচ হয়, বাট সেকেন্ডারি ট্রান্সপোর্টে এটিপিটা সরাসরি খরচ হয় না। ওই প্রাইমারি ট্রান্সপোর্টে এটিপি খরচ হয়েছিল,
ওইটার জন্য যেই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হয়েছিল ওই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য আমার সেকেন্ডারি ট্রান্সপোর্টটা হবে। আচ্ছা, তাহলে সেকেন্ডারি ট্রান্সপোর্ট কি কি আছে? একটা হচ্ছে কো ট্রান্সপোর্ট, একটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। দুইটা যদি একই দিকে প্রবেশ করে বা একই দিকে বের হয় এটাকে আমরা বলি কো ট্রান্সপোর্ট, আর দুইটা যদি অপোজিটে যায় সেটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। যেমন সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, এটা রেনাল টিউবিউল হয়, এবং সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট। তাহলে এই জিনিসগুলো। আচ্ছা, এখন এই যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট, এদের মধ্যে ভার্সেস করতে বলে, ঠিক আছে? মানে হচ্ছে দুইটার পার্থক্যগুলা পরীক্ষায় আসে। তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি? আপহিল ট্রান্সপোর্ট, মানে ওই যে পাহাড় বেয়ে উপরে উঠা, মানে যেদিকে আমার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তার বিপরীত দিকে হচ্ছে আমরা যাব। আর ফ্যাসিলিটেডটা কি? ডাউনহিল ট্রান্সপোর্ট। আচ্ছা, এখানে এনার্জি লাগবে আর ফ্যাসিলিটেডে এনার্জি লাগবে না। অ্যাক্টিভ ট্রান্সপোর্টে একটা হচ্ছে অ্যাগেন্স্ট দ্য গ্রেডিয়েন্ট আর ফ্যাসিলিটেডে টুয়ার্ডস দ্য গ্রেডিয়েন্ট। ওকে, আচ্ছা, এরপরে সোডিয়াম পটাশিয়াম পাম্পটা নিয়ে আমাদের আলাদা করে একটু কথা বলতে হয়, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার সেলের। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হুইচ পাম্পস 3 সোডিয়াম আউট অফ দ্য সেল অ্যান্ড 2 পটাশিয়াম ইনসাইড দ্য সেল। 3টা সোডিয়াম বাইরে নিয়ে যাবে, 2টা পটাশিয়াম ভিতরে আনবে। কিভাবে এটা করে? সেটা হচ্ছে এই যে সোডিয়াম পটাশিয়াম যারা আছে এরা হচ্ছে পাম্পের সাথে 3টা সোডিয়াম ভিতরে, 2টা পটাশিয়াম বাইরে, এবং তারপরে একটা এটিপি ব্রেকডাউন হবে। এই যে এটিপিটা খরচ হচ্ছে এখানে, এবং এটিপি যে খরচ হওয়ার মাধ্যমে যে এনার্জি রিলিজ হবে, এই এনার্জি রিলিজের জন্য একটা কনফরমেশনাল চেঞ্জ হয় এই পাম্পের মধ্যে, এবং এর মাধ্যমে এটা হচ্ছে 3টা সোডিয়াম বাইরে বের করে দেয়, 2টা পটাশিয়াম ভিতরে ঢোকে। ওকে, তাহলে ইম্পর্টেন্সটা কি? মেনটেন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, এটা আমরা পরবর্তীতে দেখবো যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কি। এরপরে সেল ভলিউম মেনটেন করে, কারণ হচ্ছে কি সোডিয়াম যখন সেলের মধ্যে বেশি থাকে তো সোডিয়াম হচ্ছে ওয়াটারকে অ্যাট্রাক্ট করে। সো সোডিয়াম ঢুকলে সাথে সাথে ওয়াটার ঢুকবে, সেল ফুলে যাবে, বার্স্ট হবে, ঠিক আছে? তো এটা তো আমরা চাই না, সেল নষ্ট হয়ে যাবে। তো এই জন্য সোডিয়ামটাকে বাইরে পাঠিয়ে দেয়, এভাবে সেল ভলিউমটা মেনটেন করে। এটা কিন্তু আসে মাঝে মাঝে যে হাউ সোডিয়াম পটাশিয়াম পাম্প মেনটেন দ্য সেল ভলিউম। এরপরে আমরা দেখি যে সেলের অ্যাকশন পটেনশিয়াল, বা প্রথমে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কি জিনিস। নামের মধ্যে আছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, অর্থাৎ একটা সেল যখন রেস্ট অবস্থায় থাকে তখন তার সেল মেমব্রেনের মধ্যে যে পটেনশিয়াল মানে ইলেকট্রোকেমিক্যাল যেই চেঞ্জ থাকে, এটা ডিফারেন্স। তাহলে ইট ইজ দ্য কনস্ট্যান্ট ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য সেল মেমব্রেন উইথ ইনসাইড নেগেটিভ রিলেটেড টু আউটসাইড। অর্থাৎ এমন না যে নেগেটিভ পজিটিভ, বাইরের চাইতে ভিতরটা নেগেটিভ। সো এই জন্য বলছে রিলেটিভ নেগেটিভিটি, ঠিক আছে? তাহলে নেগেটিভ রিলেটেড টু আউটসাইড হোয়েন দ্য সেল অ্যাট রেস্ট, যখন রেস্ট অবস্থা থাকবে তখন। এখন এখানে কিছু কিছু জিনিসের একটু জানা লাগবে এগুলো আমাদের, যেমন লার্জ নার্ভ ফাইবার হচ্ছে 90 -90 মিলিভোল্ট, নিউরনেরটা হচ্ছে -70, এরকম করে এই জিনিসগুলো একটু আমাদের জানতে হবে। আচ্ছা, এখন এস্টাবলিশমেন্ট, এটা কিভাবে মেনটেন হয়? আচ্ছা, এটা মেনটেন হয় হচ্ছে আমাদের 3টা ধাপে। তো প্রথমে কি হয় আমাদের, যে সোডিয়াম ডিফিউশন, অর্থাৎ সোডিয়াম কি করে বাইরে থেকে ভিতরে আসে, সিম্পল ডিফিউশন। সো এইটার জন্য -94 মিলিভোল্ট হয়। ওকে, অ্যান্ড পটাশিয়াম ডিফিউশন, এটার জন্য হয় আমার +61 মিলিভোল্ট। অ্যান্ড এই দুইটাকে যদি আমরা একসাথে করি সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে -86 মিলিভোল্ট। ওকে, এরপরে আমার যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটা কি করে, এটা হচ্ছে আরো -4 মিলিভোল্ট, এটা হচ্ছে অ্যাড করে সাথে, এবং আলটিমেটলি টোটাল আমার দাঁড়ায় হচ্ছে -90 মিলিভোল্ট। ওকে, এবং এই জিনিসগুলো আমরা কিভাবে বের করতে পারি? এই যে প্রত্যেকটার আলাদা আলাদা যেই ভোল্ট আছে এগুলো, এটা হচ্ছে নার্নস ইকুয়েশনের মাধ্যমে। ওকে, তাহলে ইকুয়েশনটা একটু দেখে নিবা তোমরা। আচ্ছা, এরপর আসো অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল কি? ইট ইজ দ্য র্যাপিড চেঞ্জেস ইন দ্য সেল মেমব্রেন begins with a sudden change from নরমাল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল টু আ পজিটিভ পটেনশিয়াল। অর্থাৎ একটা নরমাল রেস্টিং মেমব্রেন ছিল, সেখান থেকে হঠাৎ করে পজিটিভ হয়ে যাবে, র্যাপিড চেঞ্জ হবে, এবং এন্ডস উইথ অ্যান অলমোস্ট র্যাপিড চেঞ্জেস ব্যাক টু দ্য নেগেটিভ পটেনশিয়াল, এবং আবার র্যাপিড চেঞ্জ হয়ে আবার আগের মতো নেগেটিভে চলে আসবে, আগের যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ছিল সেখানে চলে আসবে। যেমন কি একটা লার্জ নার্ভ ফাইবার যদি আমরা দেখি, তার হচ্ছে ডিপোলারাইজিং রেস্টিং মেমব্রেন স্টেটটা হচ্ছে -90 মিলিভোল্ট, এন্ড এইখান থেকে সে হচ্ছে পজিটিভ হয়ে যাবে, +35 পর্যন্ত উঠে যাবে, এন্ড আবার হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল নেমে আসবে। তাহলে এই প্রথম যে ধাপটা পজিটিভ হওয়ার, এটাকে আমরা বলতেছি ডিপোলারাইজেশন, এন্ড পরের ধাপটাকে আমরা বলতেছি রিপোলারাইজেশন। ওকে, এন্ড একদম পিক যে চূড়াটা, এটাকে আমরা বলতেছি ওভারশুট। ওকে, আর থ্রেশহোল্ড হচ্ছে এমন একটা অবস্থা, পজিশন, যেইখানে গেলে এটা হচ্ছে আমার অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি হবে। হ্যাঁ, একটা কথা আছে, সেটা হচ্ছে অল অর নান ল। তাহলে আমরা অল অর নান ল, তাহলে অল অর নান ল, এটা এটা কি জিনিস, যে যদি যদি হচ্ছে আমার যেই নর্মাল যেই হচ্ছে ইলেকট্রিক্যাল চেঞ্জ, এটা যদি কোনোভাবে থ্রেশহোল্ডটা অতিক্রম করে,
তাহলেই হচ্ছে আমার এটা একদম সর্বোচ্চ ডিপোলারাইজেশন হবে এবং সর্বোচ্চ হচ্ছে কন্ট্রাকশন, মাসেলের ক্ষেত্রে কন্ট্রাকশন হবে। বাট আমরা যদি এখানে এই থ্রেশহোল্ড পর্যন্ত না আসে ইলেকট্রিক্যাল চেঞ্জটা, তাহলে হচ্ছে কোনো অ্যাকশনই হবে না, মাসেল ডিপোলারাইজই হবে না। ওকে, এটা হচ্ছে অল অর নান ল। ওকে, এরপরে আমরা দেখি যে মাসেল কন্ট্রাকশন। তাহলে মাসেল কন্ট্রাকশনে আমাদের মাসেলে কি কি কন্ট্রাক্টাইল ইউনিট থাকে? একটা হচ্ছে থিক মায়োসিন ফিলামেন্ট এবং থিন অ্যাক্টিন ফিলামেন্ট। অ্যাক্টিন ফিলামেন্টের মধ্যে আবার তিনটা জিনিস থাকে: অ্যাক্টিন, ট্রোপোমায়োসিন আর হচ্ছে ট্রোপোনিন। ওকে, এরপরে আমাদের হচ্ছে মাসেলে কন্ট্রাকশনটা কিভাবে হয়। আচ্ছা, এটা এখানে হচ্ছে ফ্লোচার্ট আছে, তো এটা পিডিএফ মানে যেই নোটটা যাবে সেখানে হচ্ছে এটা থাকবে। আর এটা হচ্ছে আমি একটু বই থেকে দেখাই। ওকে, তাহলে এটা হচ্ছে গাইটনের চ্যাপ্টার 6 81 নম্বর পেজ। তাহলে দেখো, প্রথম হচ্ছে জেনারেল মেকানিজম। তাহলে জেনারেল মেকানিজমে কি হবে? আচ্ছা, এখানে আমি জাস্ট দেখাচ্ছি যে একটা অ্যাকশন পটেনশিয়াল আসবে অ্যালং দ্য মোটর নার্ভ। মোটর নার্ভের মাধ্যমে অ্যাকশন পটেনশিয়াল আসলো এবং অ্যাসিটাইলকোলাইন সিক্রেট করলো। দেন অ্যাসিটাইলকোলাইন কি করবে? সোডিয়াম চ্যানেল ওপেন করবে, অ্যাসিটাইলকোলাইন গেটেড সোডিয়াম চ্যানেল। এবং তারপর সোডিয়াম চ্যানেলটা হচ্ছে ইনফ্লাক্স হবে মাসেলের মধ্যে, এবং এর মাধ্যমে কি হবে, যে আমার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ছিল সেটা বাড়বে, এবং সেটা বাড়ার কারণে অ্যাকশন পটেনশিয়াল থ্রেশহোল্ডে চলে গেলে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে। ওকে, এই অ্যাকশন পটেনশিয়াল যখন পুরো মাসেল ফাইবারের মধ্যে ছড়ায় যাবে, তখন মাসেলের মধ্যে কি থাকে? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে ক্যালসিয়ামের স্টোরেজ। এখান থেকে ক্যালসিয়াম রিলিজ হবে। হ্যাঁ, এবং এই ক্যালসিয়াম গিয়ে হচ্ছে মায়োসিনের সাথে বাইন্ড করবে। হ্যাঁ, ওই যে মায়োসিন না, সরি, অ্যাক্টিনের যে হচ্ছে কি বলে, ট্রোপোনিন সি, ঠিক আছে, ট্রোপোনিন সি এর সাথে হচ্ছে ক্যালসিয়াম বাইন্ড করবে, এবং তারপরে এই মাসেলটা কন্ট্রাকশন হবে। এরপরে যখন মাসেল কন্ট্রাকশন শেষ, ক্যালসিয়াম হচ্ছে আবার সার্কুলাজমিক রেটিকুলামের মধ্যে চলে যাবে। এটা হচ্ছে জেনারেল মেকানিজম। তাহলে এখানে আমরা দেখতেছি এই যে এটা হচ্ছে এই যে অ্যাক্টিন ফিলামেন্ট অ্যান্ড মায়োসিন ফিলামেন্ট। তাহলে মায়োসিনের এই যে হেডগুলো আছে, মায়োসিনের হেড, এরা হচ্ছে অ্যাক্টিনটাকে ধরে, অ্যাক্টিনের কিছু অ্যাক্টিভ সাইট থাকে, তাহলে অ্যাক্টিভ সাইটে হচ্ছে ধরে টান দিবে। ঠিক আছে, এটাকে বলে পাওয়ার স্ট্রোক। তো আমরা পরে পরে হচ্ছে এগুলো দেখি। তাহলে যে ট্রোপোনিন, ট্রোপোনিন তিন ধরনের থাকে: ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি এন্ড হচ্ছে ট্রোপোনিন সি। ট্রোপোনিন আই হচ্ছে অ্যাক্টিনের মানে সাথে থাকে, ট্রোপোনিন টি ট্রোপোমায়োসিন, এবং ট্রোপোনিন টি হচ্ছে ট্রোপোমায়োসিনের জন্য, আর ট্রোপোনিন সি যেটা, এটা হচ্ছে ক্যালসিয়াম আয়নের সাথে বাইন্ড করে। আচ্ছা, এরপরে আমরা যদি মলিকুলার কন্ট্রাকশন দেখি যে মলিকুলার লেভেলে কিভাবে হচ্ছে, তাহলে প্রথমে বিফোর দ্য কন্ট্রাকশন বিগিনস দ্য হেডস অফ দ্য ক্রস ব্রিজ বাইন্ড উইথ এটিপি। মায়োসিনের যে হেড ছিল, এই যে ক্রস ব্রিজের যে হেড, এটা এটিপির সাথে বাইন্ড করে এবং এটিপিটাকে ভাঙে। হ্যাঁ, এটিপি থেকে এডিপি প্লাস ফসফেট হয়ে যায়, এই যে এনার্জি রিলিজ হইলো। এরপরে কি হবে? ক্যালসিয়াম গিয়ে আমার যে ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করবে, তারপরে অ্যাক্টিভ সাইটগুলো ওপেন হবে। হ্যাঁ, অ্যাক্টিভ সাইটগুলো আনকভার্ড হবে। আনকভার্ড হওয়ার পরে মায়োসিনের হেড গিয়ে অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড করবে। যেমন এখানে যে মায়োসিনের হেড, এই মায়োসিনের হেডটা হচ্ছে, আচ্ছা, তাহলে এই যে মায়োসিনের হেডটা হচ্ছে অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড করবে। ওকে, তো বাইন্ড করার পরে কি হবে? এই হেডটাকে হচ্ছে আর্মের দিকে, অর্থাৎ এটা হচ্ছে আর্ম, সো হেডটাকে আর্মের দিকে এভাবে টান দিবে। হ্যাঁ, এভাবে টান দিবে। তো টান দেওয়ার কারণে একটু আগায় আসবে অ্যাক্টিন ফিলামেন্টটা, এটাকে বলতেছি আমরা পাওয়ার স্ট্রোক। ঠিক আছে, তাহলে এই যে পুলিং করলো অ্যাক্টিন ফিলামেন্টটাকে, এটাকে বলতেছি পাওয়ার স্ট্রোক। এরপরে যখন এই পুলিংটা হয়ে গেল, পাওয়ার স্ট্রোক হয়ে গেল, তখন হচ্ছে এই এডিপি যেটা ছিল, এডিপি আর ফসফেরায়ন যে এটিপি ভেঙে তৈরি হয়েছিল, ওই দুইটা আলাদা হয়ে যাবে মায়োসিনের হেড থেকে, এবং ওই দুইটা আলাদা হওয়ার জন্য আমার হচ্ছে ডিটাচমেন্ট হয়ে যাবে মায়োসিনের হেডটা। ওকে, তাহলে যখনই হচ্ছে আমার এডিপিটা চলে গেল হেড থেকে, তখন হেডটা হচ্ছে অ্যাক্টিন থেকে ডিটাচড হয়ে যাবে। এরপরে আবার নতুনটা সার্কেল শুরু হবে। নতুন সাইকেলে কি হবে? আবার একটা এটিপি ভাঙবে, আবার একটা এটিপি ভেঙে এডিপি তৈরি হবে, এবং আবার সেই একই সাইকেল রিপিট হবে। অর্থাৎ প্রথমে এডিপি ভাঙলো, মানে এটিপি থেকে এডিপি হইলো, এরপরে এটা হচ্ছে ওই ক্রস মানে কি বলে, অ্যাক্টিভ সাইট আনকভার্ড হওয়ার পরে মায়োসিন হেডটা গিয়ে ওখানে লাগলো, তারপর টান দিল, টান দেওয়ার পরে যখন এডিপিটা চলে যাবে, তখন আবার ডিটাচড হয়ে যাবে অ্যাক্টিন থেকে। ওকে, এইভাবে বারবার হচ্ছে এরকম টান দেওয়ার মাধ্যমে মাসেলটা কন্ট্রাকশন হয়। আচ্ছা, এটা থিওরিটার নাম হচ্ছে ওয়াক অ্যালং থিওরি। ওকে, ওয়াক অ্যালং থিওরি। তাহলে এইটা একটু পরে রাখতে পারো। এখন এটা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে ইসের পরে মারা যাওয়ার পরে রাইগর মোর্টিস নামে একটা শব্দ আছে, রাইগর মোর্টিস হয়। তো রাইগর মোর্টিস কেন হয়? যে এই যে এখানে হচ্ছে সবগুলো আমি সেটা পিডিএফ এর মধ্যে লিখে দিছি মেকানিজমটা, এটা হচ্ছে দেখে নিতে পারো। দেন নিউরোমাসকুলার জাংশনে কি হচ্ছে, এই জিনিসগুলো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের রাইগর মোর্টিস,
রাইগর মর্টিস, হ্যাঁ, বা পোস্টমর্টেম রিজিডিটি যেটাকে বলে। সো রাইগর মর্টিসে কি হয়, সেখানে মাসেল হচ্ছে শক্ত হয়ে যায়, হ্যাঁ, স্পাস্টিসিটি হয়। কেন হয়? কারণ মারা যাওয়ার পরে এটিপি গুলো ডিপ্লিশন হয়ে যায়, এটিপি সব নষ্ট হয়ে যায়। ওকে, এটিপি সব হচ্ছে নষ্ট হয়ে যায়। সো এটিপি যখন নষ্ট হয়ে যায় বা এটিপি যখন থাকে না, তো এটিপি না থাকলে কি হবে? আমার এই যে এখানে আমরা দেখছিলাম না যে হচ্ছে একটা এটিপি ভাঙার পরে বা এটিপিটা যখন এটিপি থেকে ডিটাচড হয়ে যায়, তখনই হচ্ছে আমার আহ, মানে এটা হচ্ছে মায়োসিন হেডটা অ্যাক্টিন থেকে ডিটাচড হয়ে যায় এবং নতুন একটা পাওয়ার স্ট্রোক শুরু হয়। বাট এইখানে এটিপি এটিপি যখন নাই, তখন আর এই জিনিসটা হইতে পারতেছে না। ঠিক আছে, এই জন্য হচ্ছে এরা ডিটাচড হইতে পারছে না। ঠিক আছে, তাহলে ওরা যে মাসেলের সাথে লেগেছিল অ্যাক্টিন মায়োসিন, এটা হচ্ছে ডিটাচড হইতে পারতেছে না, যেই জন্য আমার ওইখানে রিজিডিটি দেখা যায়। হ্যাঁ, পোস্টমর্টম রিজিডিটি। যাই হোক, এটা আমাদের এখন দরকার নাই। মূল কথা হচ্ছে যে তোমাদের লাগবে কোনটা, এই যে জেনারেল মেকানিজম, একটা হচ্ছে জেনারেল মেকানিজম আর একটা হচ্ছে মলিকুলার মেকানিজম। ঠিক আছে, তাহলে মলিকুলার কন্ট্রাকশন কিভাবে হয় এটা একটু দেখবা, আর হচ্ছে জেনারেল মেকানিজম বললে একদম অ্যাকশন পটেনশিয়াল থেকে শুরু করে পুরোটা বলতে হবে। হ্যাঁ, আর যদি মলিকুলার কন্ট্রাকশন বলে সেক্ষেত্রে শুধুমাত্র ওই যে মায়োসিনের হেডের সাথে কি কাহিনী হচ্ছে এই জিনিসগুলো এখান থেকে বলতে হবে। আচ্ছা, এরপর নিউরোমাস্কুলার জাংশন নামে একটা প্রশ্ন আসে, নিউরোমাস্কুলার জাংশনে কি হয়? তো অ্যাকশন পটেনশিয়াল আসলো, আসার পর হচ্ছে যদি ক্যালসিয়াম চ্যানেল ওপেন করে সেক্ষেত্রে ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে সিনাপটিক ক্লেফটে, এবং মানে সিনাপটিক ক্লেফট থেকে প্রিসিনাপটিক মেমব্রেনে যাবে। প্রিসিনাপটিক আর পোস্টসিনাপটিক তো চিনো তোমরা। তাহলে ধরি এইটা হচ্ছে একটা নিউরনের একজন, এবং পরে হচ্ছে আরেকটা নিউরনের, এই যে এটা হচ্ছে ডেনড্রাইট বা যেটাই বলো। তাহলে এই যে পরেরটাকে আমরা বলতেছি পোস্ট সিনাপটিক নিউরন এবং আগেরটা হচ্ছে প্রি সিনাপটিক নিউরন। হ্যাঁ, এবং এই জায়গাটার নাম হচ্ছে সিনাপস, এটা হচ্ছে সিনাপস। ঠিক আছে, তাহলে এই যে এবং এই মাঝখানের যে অংশটা এটা হচ্ছে সিনাপটিক ক্লেফট। ওকে, এই যে জায়গাটা এর নাম হচ্ছে সিনাপটিক ক্লেফট, সিনাপটিক ক্লেফট। ওকে, তাহলে সিনাপটিক ক্লেফট থেকে ক্যালসিয়াম আয়ন ঢুকবে প্রি সিনাপটিক মেমব্রেনে। ওকে, ঢোকার পরে সেখানে ওই যে ভেসিকল থাকে, প্রি সিনাপটিক মেমব্রেনে কি থাকে, এখানে ভেসিকল থাকে। ওকে, এখানে হচ্ছে যে নিউরোট্রান্সমিটার সহ ভেসিকল থাকে। সো এই ভেসিকল গুলো তখন এক্সোসাইটোসিস হবে, যে আগে পরে আসছিলাম যে অ্যাক্রস দ্য মেমব্রেন এক্সোসাইটোসিস। সো এক্সোসাইটোসিসের মাধ্যমে এগুলো রিলিজ হবে নিউরোট্রান্সমিটার। দেন এই নিউরোট্রান্সমিটার গুলো হচ্ছে আমার পরবর্তী পোস্ট সিনাপটিক মেমব্রেনে গিয়ে বাইন্ড করবে এবং সেখানে হচ্ছে মানে যেই অ্যাকশন করার সেটা করবে। ওকে, তাহলে আমাদের জেনারেল ফিজিওলজির মধ্যে এই টপিকগুলোই বেশি ইম্পর্টেন্ট এবং এইগুলাই বারবার পরীক্ষায় আসে, বা এই জিনিসগুলাই হচ্ছে মেইন জিনিস জেনারেল জেনারেল ফিজিওলজি। সো আশা করি যে মোটামুটি সবকিছুই সহজভাবে কমপ্লিট করতে পারছি। তো এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।